হঠাৎ করেই একটা খবর, আর তাতেই চারদিকে বেশ তোলপাড়। খবরটা হলো আমেরিকা নাকি বাংলাদেশের জামায়াতে ইসলামীর সাথে নতুন করে একটা সম্পর্ক গড়তে চাইছে। এখন প্রশ্নটা হচ্ছে কেন? মানে বিএনপি বা আওয়ামী লীগের মতো বড় বড় দল থাকতে হঠাৎ করে জামায়াতকে নিয়ে আমেরিকার এত আগ্রহ কেন? চলুন আজকের এই আলোচনায় আমরা এই জটিল সমীকরণের পর্দার আড়ালের গল্পটা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। এই যে হঠাৎ এত আগ্রহ, এর পেছনে কি আসলে গণতন্ত্রের জন্য ভালোবাসা, নাকি এর আড়ালে ভূ-রাজনীতির আরও গভীর কোনো খেলা চলছে? আমরা ধাপে ধাপে এই রহস্যের জট খোলার চেষ্টা করব। তো কিভাবে এগোবে আমাদের আজকের আলোচনা এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমে দেখব এই আলোচনাটা হঠাৎ শুরুই বা হলো কেন। এরপর জানব আমেরিকার চোখে জামায়াত আসলে কেমন। তারপর আমরা দেখব পর্দার পেছনের আসল কারণগুলো কি, ইতিহাসের সাথে এর কোনো মিল আছে কিনা, এবং সবশেষে এর ফলে সাধারণ মানুষের উপর কী ধরনের ঝুঁকি আসতে পারে। আচ্ছা, তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। এই যে জামায়াতকে নিয়ে এত কথা, এত জল্পনা কল্পনা, এটা আসলে শুরু হলো কোত্থেকে? এর পেছনে কিন্তু কয়েকটা নির্দিষ্ট কারণ আছে। ঘটনার শুরুটা হয় আমেরিকার খুব বিখ্যাত একটা পত্রিকা ওয়াশিংটন পোস্টের একটা রিপোর্ট থেকে। ওই রিপোর্টেই প্রথম ইঙ্গিতটা দেওয়া হয়। বলা হচ্ছিল যে আমেরিকা নাকি বিএনপি বা আওয়ামী লীগের মতো বড় দলগুলোকে পাশে রেখে জামায়াতকেই তাদের পছন্দের তালিকায় জায়গা দিচ্ছে। আর বুঝতেই পারছেন, এই খবরটা বের হওয়ার সাথে সাথেই বাংলাদেশ আর তার আশেপাশের রাজনৈতিক মহলে রীতিমতো একটা ঝড় উঠে যায়। ব্যাপারটা কিন্তু শুধু ওয়াশিংটন পোস্টের একটা রিপোর্টেই থেমে থাকেনি। এরপর ভারতের জনপ্রিয় পত্রিকা এই সময় গত সেপ্টেম্বরে এটা নিয়ে বেশ বিস্তারিত একটা বিশ্লেষণ ছাপে। আর তার সাথে যোগ হয়েছে সম্প্রতি ফাঁস হওয়া একটা ফোন কল। সব মিলিয়ে এই জল্পনাটা আরও জোরালো হয়েছে যে আমেরিকা মনে হয় আসলেই জামায়াতের দিকে ঝুঁকছে। তাহলে এখন প্রশ্ন আসে, আমেরিকা সরকারিভাবে বা আনুষ্ঠানিকভাবে জামায়াতকে ঠিক কিভাবে দেখছে? মানে তাদের এই আগ্রহের পেছনে তারা নিজেরা কি কারণ দেখাচ্ছে? চলুন সেই অফিসিয়াল ভার্সনটা একটু শুনে আসা যাক। এই সময় পত্রিকার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে কর্মরত একজন আমেরিকান কূটনীতিক জামায়াতকে পছন্দ করার পেছনে পাঁচটা কারণ দেখিয়েছেন। তার মতে, প্রথমত, জামায়াতের নেতারা নাকি বেশ উচ্চশিক্ষিত আর ব্যবসায়িকভাবেও সফল। দ্বিতীয়ত, তাদের আচরণ নাকি খুব ভদ্র। তৃতীয়ত, তারা নাকি মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন। চতুর্থ কারণ হল তারা গণতান্ত্রিক সিস্টেমে বিশ্বাস করে। আর সবশেষে ৫ নম্বরে, তারা নাকি তালেবানের মতো পিছিয়ে পড়া নয়, বরং বেশ প্রগতিশীল। শুধু তাই না, ওই কূটনীতিকের একটা কথা থেকে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায়। তিনি বলেছেন তারা একটি সুশৃঙ্খল দল, তাদেরও একবার সুযোগ পাওয়া উচিত। যদি তারা ব্যর্থ হয়, জনগণই তাদের সরিয়ে দেবে। তার মানে অফিসিয়াল ব্যাখ্যাটা হলো এটা নিছকই একটা গণতান্ত্রিক সুযোগ দেওয়ার ব্যাপার, এর বেশি কিছু না। দেশ তো এই গেল আনুষ্ঠানিক বা দেখানো কারণগুলো। কিন্তু আমরা সবাই জানি আন্তর্জাতিক রাজনীতিতে যা দেখানো হয় তার আড়ালে প্রায়ই অন্য একটা গল্প লুকিয়ে থাকে, তাই না? চলুন এবার সেই পর্দার আড়ালে আসল কারণগুলো খোঁজার চেষ্টা করা যাক। কিন্তু আমেরিকার এই আগ্রহ কি সত্যি এতটাও নিঃস্বার্থ? তারা কি আসলেই বাংলাদেশের গণতন্ত্র নিয়ে এতটা ভাবছে, নাকি এর পিছনে লুকিয়ে আছে তাদের নিজেদেরই কোনো বড় কৌশলগত আর অর্থনৈতিক স্বার্থ? চলুন এই বিষয়ে বিশ্লেষকরা কি বলছেন সেটা একটু শুনি। দেখুন, একদিকে আমেরিকা যে কারণগুলো দেখাচ্ছে, যেমন গণতন্ত্রে বিশ্বাস, শিক্ষিত নেতা, আর অন্যদিকে বিশ্লেষকরা যে আসল উদ্দেশ্যগুলোর কথা বলছেন তার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। বিশ্লেষকরা বলছেন আসল উদ্দেশ্য হল এমন একটা রাজনৈতিক শক্তি খুঁজে বের করা যাকে সহজে চালানো বা ম্যানেজ করা যাবে। এর সাথে আছে আমেরিকার নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা আর এই অঞ্চলে ভূ রাজনৈতিক নিয়ন্ত্রণ কায়েম করার চেষ্টা। এখন কথা হচ্ছে, এই যে পরিচালনাযোগ্য বা ম্যানেজেবল শক্তি বলা হচ্ছে, এটার মানে ঠিক কি? সোজা কথায়, এমন একটা রাজনৈতিক দল যাদেরকে আমেরিকা মনে করে তারা তাদের কথা মতো চলবে, তাদের বানানো সিস্টেমের বাইরে যাবে না, আর সবচেয়ে বড় কথা, আমেরিকার ভূ রাজনৈতিক বা অর্থনৈতিক স্বার্থে কোনোভাবেই আঘাত করবে না। কিন্তু জামায়াতকে কেন আমেরিকার কাছে এতটা ম্যানেজেবল বা পরিচালনাযোগ্য মনে হচ্ছে? বিশ্লেষকরা এর পেছনে কয়েকটা কারণ খুঁজে পেয়েছেন।
যেমন তারা মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বাস করে, তাদের নেতারা নিজেরা ব্যবসায়ী, তাই তারা লাভ লোকসানের হিসাবটা ভালো বোঝেন। তালেবানের মতো অন্যান্য গোষ্ঠীর মতো এদেরকে ততটা আনপ্রেডিক্টেবল বা অপ্রত্যাশিতও বলে মনে করা হয় না। আর তাদের দলের যে কড়া শৃঙ্খলা, সেটা আমেরিকার পলিসিগুলো বাস্তবায়ন করতে খুব সাহায্য করতে পারে। আচ্ছা, আমেরিকার এই যে কৌশল, এটা কি একদম নতুন কিছু, নাকি ইতিহাসেও আমরা এরকম ঘটনা ঘটতে দেখেছি? চলুন একটু ইতিহাসের পাতা উল্টে দেখা যাক, বোঝার চেষ্টা করি এটা পুরনো কোনো খেলারই পুনরাবৃত্তি কি না। শুনতে হয়তো একটু অদ্ভুত লাগবে, কিন্তু আমেরিকান ক্যাপিটালিজম বা পুঁজিবাদ আর তথাকথিত ইসলামিক ফান্ডামেন্টালিজম বা মৌলবাদের মধ্যে একটা জায়গায় কিন্তু বেশ গভীর মিল আছে। আর সেটা হলো দুটোই সমাজতন্ত্র বা কমিউনিজমের কট্টর বিরোধী। আর অতীতে এই একই শত্রুর বিরুদ্ধে লড়তেই কিন্তু তাদের মধ্যে বন্ধুত্বও হতে দেখা গেছে। এর সবচেয়ে বড় উদাহরণ সম্ভবত আফগানিস্তান। মনে করে দেখুন ৮০-র দশকে কি হয়েছিল। সোভিয়েত ইউনিয়নকে আফগানিস্তান থেকে তাড়ানোর জন্য সিআইএ সেখানে ধর্মভিত্তিক দলগুলোকে, যোদ্ধাদেরকে ট্রেনিং আর অস্ত্র দুটোই দিয়েছিল। তাদের একটাই লক্ষ্য ছিল সমাজতন্ত্রকে ঠেকানো। এখন প্রশ্ন উঠছে, সেই একই খেলার ছক কি এখন বাংলাদেশের জন্য কাটা হচ্ছে? এই যে এত সব ভূ রাজনৈতিক খেলা, এত হিসাব নিকাশ, এর মধ্যে সবচেয়ে জরুরি প্রশ্নটা কিন্তু একটাই: সাধারণ মানুষের কি হবে, তাদের ওপর এর কি প্রভাব পড়বে, তাদের জন্য কি ঝুঁকি তৈরি হচ্ছে। অতীত থেকে শিক্ষা নিতে হলে আমাদের আফগানিস্তানের দিকেই তাকাতে হবে। কি হয়েছিল সেখানে? আমেরিকা যাদেরকে একসময় ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধা বলে বাহবা দিয়েছিল, তারাই কিন্তু পরে তালেবান হয়ে ওঠে। আর তারাই আমেরিকার বিরুদ্ধে চলে যায় এবং আফগান জনগণের জন্য এক অকল্পনীয় দুর্ভোগ বয়ে আনে। বিশ্লেষকরা ঠিক এই ভয়টাই করছেন। তারা বলছেন, বাংলাদেশেও যদি স্বল্পমেয়াদী লাভের জন্য কোনো ধর্মভিত্তিক দলকে এভাবে তুলে আনা হয়, তাহলে তা দেশের জন্য দীর্ঘমেয়াদী অস্থিরতা আর সংঘাতের জন্ম দিতে পারে। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে, বিশ্লেষকদের মতে আমেরিকারই আগ্রহ কোনো ভালোবাসা থেকে নয়, বরং তারা জামাতকে একটা টুল বা হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চায়, নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থ হাসিলের একটা যন্ত্র, ঠিক যেমনটা তারা অতীতেও বিশ্বের বিভিন্ন দেশে করেছে। পুরো ব্যাপারটাকে একটা বিশ্লেষণে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সেখানে বলা হচ্ছে, এই যে নতুন প্রেমের গল্প, এটা আসলে এক বড় ষড়যন্ত্রের অংশ। এই প্রেম বাংলাদেশের গণতন্ত্র বা মানুষের অধিকারের জন্য নয়, এই প্রেমটা শুধুই আমেরিকার নিজের স্বার্থ রক্ষার জন্য। তো দিনের শেষে প্রশ্নটা কিন্তু এখানেই এসে থামে, এই যে বড় বড় শক্তিগুলোর ভূ রাজনৈতিক দাবার চাল, এই খেলায় সাধারণ মানুষের ভবিষ্যৎটা কি? তাদের ভাগ্য কি এভাবেই অন্যের স্বার্থের কাছে জিম্মি হয়ে থাকবে? এই প্রশ্নটা আজ হয়তো আমাদের সবারই ভেবে দেখার সময় এসেছে।